পাশের জন বলে, শুধু বোতল কি ভাই, বেয়াদবি মাফ করবেন আঙ্কেল, সত্যিটা আমরা না বললে আপনারা হয়তো ভুলও করতে পারেন। কি ধরনের সত্যি বাবা, তোমরা বলতে পারো। ছেলেটা গলার স্বর আরো নিচে করে বলে, মাঝে মাঝে তো অনেক হোটেলেই দেখা যায়, আমার কাছে প্রমাণও আছে। একবার ঢুকতে ভিডিও করে রেখেছিলাম, এই যে নিন দেখেন। সে নিজের ফোন থেকে একটা ভিডিও প্লে করে ওনাদের হাতে দিল। সেখানে দেখা যাচ্ছে গাড়ি থেকে নেমে একটা মেয়ের কাঁধে হাত দিয়ে ভিতরে ঢুকতেছে। মেয়েটার কাপড় চোপড়ের কোনো ঠিক নেই। এমন একটা কাণ্ড দেখে আকরাম হোসেনের চোয়াল শক্ত হয়ে গেল। আর দেখতে পারল না। ফোনটা ফিরিয়ে দিয়ে ধন্যবাদ জানিয়ে শুকনো মুখে বের হয়ে আসলো। তার পেছন পেছন আলফাজ সাহেব আর সোহানও বের হয়ে এসেছে। আকরাম হোসেনের মুখ শুকিয়ে যেতে দেখে বন্ধুর কাঁধে ভরসার হাত রেখে তিনি সান্ত্বনা দিলেন। হলো তোর, মুখটা এমন করে ফেলেছিস কেন? ভালোই হলো, ছেলেটার কুকীর্তি সম্পর্কে আগেই অবগত হতে পেরেছিস, না হয় সারা জীবন পস্তাতে হতো। সেটা তো ঠিক, কিন্তু কিভাবে মানা করবো বুঝতে পারছি না। ভেবেছিলাম মেয়েকে এবার একটা সুপুত্রের হাতে তুলে দিতে পারবো, তাও হলো না। তোর মেয়েটা এত ভালো, তার জন্য চিন্তা করছিস কেন? দেখবি অনেক ভালো পাত্র পাবি, ওর জন্য তুই। মানা করব কিভাবে? তাদের হাব ভাব বুঝেছি, এত সহজে মানবে না, তার উপর গ্রামের সম্মানিত ব্যক্তি। আচ্ছা, সেসব নিয়ে ভাবিস না, আগে বাড়ি চল, পরে ধীরেসুস্থে ভাবা যাবে। ওনারা দুজনে গাড়িতে উঠে যাওয়ার পর সোহান উঠতে যাবে, হঠাৎ সামনে চোখ পড়ল ওর। গাড়িটা চেনা চেনা মনে হচ্ছে। মাথায় একটু চাপ দিতেই মনে পড়ল ওর গাড়িটা একবার আয়ান ভাই দেখিয়েছিল ওকে। এটা যে কিনে নিয়েছে সেটা বলেনি। ওর কেন জানি মনে হলো গাড়িতে ভাই বসে আছে, তাই সে চাচার উদ্দেশ্যে বলে, চাচা আপনারা একটু দাঁড়ান, আমি একটু আসছি। ঠিক আছে। সোহান গাড়ির দরজা বন্ধ করে ফোনটা টিপতে টিপতে গাড়ির দিকে এগিয়ে গেল। ফোন করার বাহানায় গাড়ির পাশে দাঁড়িয়ে বেখেয়ালি ভাব করে সুমনকে চোখে পড়ল ড্রাইভিং সিটে। ও বিপরীত দিকে তাকিয়ে আছে। ও না দেখার ভান করে চলে গেল নিজের গাড়ির দিকে। যেতে যেতে ভাবল, ডাল ভাই তুমি চলো ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়, আমারও তোমার ভাই বোন তো। ওদের গাড়ির স্থান ত্যাগ করতেই এতক্ষণ ধরে চেপে রাখা হাসিটা জোরে বেরিয়ে এলো আয়ানের। হো হো করে হেসে বলে, হাই, আমার হবু শ্বশুর আব্বার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেছে। সুমন গাড়ি থেকে নামতে নামতে বলে, ভাই তুমি যে জিনিসটা দেখিয়েছো হার্ট অ্যাটাক হয়নি, এটাই বড় বিষয়। চলো ওদের সাথে কথা বলি। ওরা যাবে কি? ছেলে দুজন আগেই হুড়মুড় করে ছুটে এসে সালাম দিয়ে হাসি মুখে বলে, ভাই আপনার সাথে দেখা হবে কখনো ভাবিনি। দেখা আর এমন কি, তোমাদের যদি কোনো আবদার থেকে থাকে তাহলে নিঃসংকোচে আমার কাছে আসবে বা সুমনকে বললেও হবে। এখন তো আমার তোমাদের ধন্যবাদ দেওয়া উচিত। কি সুন্দর করে কাজটা করলে দুজনে। ছেলেগুলোর একজন বলে, ভাই আপনার কাজ করতে পেরে আমাদের নিজেকে লাকি মনে হচ্ছে, ধন্যবাদ দেওয়ার মতো কিছুই নেই। অবশ্যই আছে, দুজনে দুর্দান্ত কাজ করো। আয়ানের কাছ থেকে প্রশংসার বাক্য পেয়ে ওরা লজ্জায় লাল হলো। দোকানি এতক্ষণ ধরে ওদের কথাবার্তা শুনছিল, সাহস পাচ্ছে না কাছে এসে একটু কথা বলতে। এত বড় মাপের মানুষ যদি কিছু বলে এই ভয়ে আয়ান নিজেই এগিয়ে গিয়ে সালাম দিয়ে বলে, আপনাকেও ধন্যবাদ চাচা, এত ভালো একটা কাজ করার জন্য। সত্যি সবাই বলতে পারে না। আমি দূর থেকে দেখছিলাম, সব ভালো কাজ করছেন। সত্যি কথা তো বলবার মনে চাই বাবা, কিন্তু কইতে পারি না মানুষের ভয়ে। আয়ান অমায়িক হেসে বলে, চিন্তা করবেন না, কেউ আর আপনাদের বিরক্ত করবে না। তার সব দায়িত্ব আমি নিলাম। সত্যি বাবা, তুমি নিবা? লোকটা খুশি হয়ে বলে, হ্যাঁ, এখন থেকে এলাকার ভালো মন্দের দায়িত্ব আমার। আল্লাহ তোমার ভালো করুক, তোমার মনের আশা পূরণ করুক। আসছি চাচা। ওদের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলে সুমন গাড়ি স্টার্ট দিল। দুজনেই চুপচাপ। দুজনের একজনের মন প্রফুল্ল তো আরেকজনের শ্রাবণের আকাশের কালো মেঘের ন্যায়। আয়ান কিছু না বললেও কোনা চোখে ওকে মেপে নিচ্ছে, সেটা সে খেয়াল করেনি। কিছুক্ষণ পরে বলল, সুমন, তুমিও অনেক বড় কাজ করেছো, তার জন্য তোমার একটা গিফট পাওনা রইল। ম্লান স্বরে সুমন বলল, ভাই আমার কোনো গিফট লাগবে না, তোমার উপকার হলেই হলো। এই গিফট সম্পর্কে জানতে গেলে কখনো না করবে না, আই এম ড্যাম শিওর অ্যাবাউট দ্যাট। কি এমন গিফট? সুমনের চোখে মুখে রাজ্যের বিস্ময়। সেটা যখন দেব তখন না হয় যেন।
দীপ্তি ক্লাসে ত্রিকোণমিতির সূত্রগুলো লিখে দিয়ে ছাত্রছাত্রীদের বলল মুখস্থ করে নিতে। ও চেয়ারে বসেছিল। মনটা ভালো নেই। একে তো বাবা মায়ের বিয়ের জন্য উঠে পড়ে লাগা, দ্বিতীয়ত নেতা সাহেবের সেই মেসেজ। কেন বলেছিল সেই কথাটা এখনো ভেবে চলেছে। ব্যাগ থেকে ফোনটা বের করে মেসেজটা আবার দেখছিল। হঠাৎ টুম করে আয়ানের আইডি থেকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ চলে এলো। কৌতূহল হলো খুব। কিসের ভিডিও হতে পারে? এখন দেখাটা ঠিক হবে না। ঘন্টা শেষ হওয়ার কিছুক্ষণ বাকি, তারপর না হয় দেখা যাবে। মেমে ফোন রেখে দিল। মনটা ছটফট করছে সেটা দেখার জন্য। ঘন্টা পড়তেই ছুটে গেল নিজের ডেস্কে। এক ঝাঁক আগ্রহ নিয়ে ভিডিওটা চালু করতেই চোখের সামনে শাকিলের জঘন্য কুকীর্তি ধরা পড়ল। মেজাজ সপ্তমে চড়ে গেল তার। এই ভেবে এমন ছেলের সাহস হয় কি করে তাকে বিয়ের প্রস্তাব পাঠানোর? আজই সে মানা করে দিবে সরাসরি। ভিডিওর নিচে আয়ান ছোট্ট একটা মেসেজ লিখেছে। জি ম্যাডাম, আপনার হবু বর দেখে অনেক স্মার্ট। এরপর লিখেছে, যা করবেন ভেবে করবেন কিন্তু। সাথে একটা সেন্টি খাওয়া ইমোজি। তা দেখে ওর মেজাজ আরও চটে গেল। কিবোর্ডে আঙ্গুল চালিয়ে সেও ফিরতি মেসেজ দিল। তাতে আপনার কি? আমার যা ইচ্ছা তা করব, যাকে ইচ্ছে বিয়ে করব, আপনার বলার তো কিছু নেই। ছুটির পর বাইরে শাকিলকে দাঁড়িয়ে থাকতে দেখে দীপ্তির নিভে যাওয়া রাগ আবার ফিরে এসে নাকের ডগায় বসে গেল। এবার আর শাকিল এগুলোর আগেই দীপ্তি হনহন করে এগিয়ে গেল। ওকে যেতে দেখে শাকিল আর রিক্তা তো ভীষণ অবাক। শাকিলের মনে লাড্ডু ফুটছে। ও ধরেই নিয়েছে দীপ্তির মনেও ওর জন্য কিছু তৈরি হয়েছে। হাসি মুখে সোজা হয়ে দাঁড়ালো সে। দীপ্তি এসে কোনো ভূমিকা ছাড়াই প্রশ্ন করে বসলো, এরকম জঘন্য একটা চরিত্রের অধিকারী হয়ে আমাকে বিয়ের প্রস্তাব পাঠানোর সাহস হয় কি করে? এমন কথা শুনে বেচারা শাকিল ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এমন সরাসরি অপমান, তার চরিত্র নিয়ে প্রশ্ন। মানে কি বলতে চাইছো তুমি? জঘন্য চরিত্র মানে? জঘন্য মানে খারাপ, এটাও জানেন না নাকি? ভেঙে বলতে হবে? না না না, বলা কেন, আমি তো সরাসরি দেখতেই পারি। কি দেখবেন? ফোন থেকে ভিডিও প্লে করে ওর চোখের সামনে ধরে বলে, এই যে দেখুন নিজের চোখে। নিজের কুকর্ম চোখের সামনে সরাসরি তুলে ধরাতে লজ্জায় পড়ে গেল সে। নজর ঘুরালো ফোন থেকে। কি বলবে, কি করে মানাবে তাই ভাবছে সে। দীপ্তি নিজের রাগ ধরে রেখে উঁচু স্বরে বলে, কি হলো, এখন মুখে কথা নেই কেন? শাকিল মাথা চুলকে বলে, না মানে এগুলো তো ভার্সিটি লাইফে থাকতে। এখন তো সবাই একটু আধটু করেই, এগুলো বাদ দিয়েছি অনেক আগেই। কথাই আছে, স্বভাব কখনো পাল্টানো যায় না। সেটা যদি হয় আবার বাজে স্বভাব। আজই বাবাকে গিয়ে বলবো আমি, আপনার বাড়িতে যেন না করে দেয়। না না প্লিজ, আমার কথা শোনো। কোনো কথা নয় আর। দীপ্তি চলে যাওয়ার জন্য যেই না ফিরবে, শাকিল দ্রুত পায়ে গিয়ে আঁচল ধরে ফেলল। রাস্তার মাঝে একটা মেয়ের আঁচল ধরাটা কতটা লজ্জাজনক সেটা একমাত্র ভুক্তভোগী বলতে পারে। রাগে দুঃখে ওর শরীর কাঁপছে। একে তো স্কুল এরিয়া, তার উপর রাস্তা, সবাই চোখ বড় বড় করে দৃশ্য দেখে যাচ্ছে। তাই ও গায়ের জোর দিয়ে আঁচলটা ছাড়িয়ে নিল। শাকিলের দিকে আঙ্গুল তাক করে বলে, এটা যদি রাস্তা না হতো না, তাহলে আপনাকে খুব ভালো করে বুঝিয়ে দিতাম মেয়েদের সাথে বেয়াদবি করার ফল কি হয়। আমি সাবধান করছি, ভবিষ্যতে যেন এরকম কিছু না করেন, তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। আমার কথাটা। শাকিলের মুখ নিঃসৃত বাক্য শোনার আর প্রয়োজন বোধ করল না। রাগে তার শরীর রিরি করছে। এই ছেলের সাহস দেখে সে অবাক। সত্যি যদি এটা রাস্তা না হতো তাহলে ও যে কি করতো আল্লাহ জানে। হেঁটে যাওয়ার বদলে আজ রিক্সা নিয়ে বাড়ি চলল সে। ও রাগ দেখে রিক্তা এতক্ষণ চুপ করেছিল। ও রাগ সম্পর্কে ধারণা আছে বলেই কিছু বলার সাহস পায়নি। রিক্সায় উঠে হাঁসফাঁস করছে প্রশ্নগুলোর উত্তরের জন্য। তাই খুব শান্ত স্বরে নিয়ে বিনিয়ে বলে, এই ছেলেটার জন্য প্রস্তাব এসেছিল তোর? কই কিছু জানালি না তো? এটা জানানোর মতো কিছু নয়, তাই জানাইনি, ব্যাস। এখন কি হলো? কি ছিল ভিডিওতে? বলার বদলে ওকে ফোনটা ধরিয়ে দিল সে। ভিডিও দেখে রিক্তা হুট করে একটা গালি দিয়ে ফেলল। আবার নিজেই জিভ কেটে বলল, সরি। দীপ্তি আগের মতোই সামনে চোখ রেখে বলে, সরি বলতে হবে না। রিক্তা যেন একটু সাহস পেল, আর একটু কাছে ঘেঁষে বলল, আচ্ছা দোস্ত, একটা কথা বলতো। দীপ্তি ফিরে ব্রুকুচকে জানতে চাইল, কি কথা? ভিডিও তোকে কে পাঠালো, মানে কই পেলি? একজন পাঠিয়েছে। একজন কে তাই বল। বলতে হবে না। তুই না বললেও আমি জানি সে কে। কে? রিক্তা দীপ্তির নাক টেনে আদুরে স্বরে বলে, তোর নেতা সাহেব। ফালতু। বিরক্ত হয়ে বলল দীপ্তি। বলবো।
তার আগে বল তোর ওনাকেই কেন সন্দেহ? রিক্তা ঠোঁটে দুষ্টু হাসি টেনে বান্ধবীকে ধাক্কা দিয়ে বলে। শুনতে চাস? হ্যাঁ অবশ্যই। রিক্তা আরেকটু রসিয়ে বলে। তুমি ওনাকে মজনু বানিয়ে ফোন ধরছিলে না, কথা বলছিলে না, তার ওপর তোমার কণ্ঠ শুনে তোমার প্রেমিক পুরুষ বুঝতে পেরেছিল তুমি কিছু নিয়ে টেনশনে আছো। তাই তো তোমাকে ফোনে না পেয়ে রোমিও আমার নাম্বার কালেক্ট করে আমার থেকে জানতে চেয়েছিল। আমি যখন জানি না বলেছি তখন কি বলছে শুনবি? বলতে চাইলে বল। রিক্তা হাত দুটো প্রসারিত করে বলে। আমাকে এত বড় একটা ধমক দিয়ে বলে আমি কেমন বান্ধবী তাহলে? বান্ধবীর মনের খবর না রাখলে? বন্ধ করবি তোর বাজে বকবক? আরে বাজে নয়, সত্যি বিশ্বাস হচ্ছে না? ওয়েট। রিক্তা ফোন বের করে একটা রেকর্ডিং চালু করে দীপ্তির কানের কাছে ধরলো। দীপ্তি অবাক হয়ে বলে, তুই এটা রেকর্ডও করে রেখেছিস? তে হতো না হলে কি বিশ্বাস করতি? এবার কথা কম বল, আগে শোন। দীপ্তি খুব মনোযোগ দিয়ে শুনছে। সত্যি রিক্তা যা বলেছে তাই। আয়ানের কথার ব্যাকুলতা দেখে ও নিশ্চিত তার মনে যা বলছে নেতা সাহেবের মনেও তাই। ব্যাপারটা ভেবেই মুচকি হাসছে সে। তারও যে আয়ানকে ভালো লাগে সেটা সে অস্বীকার করতে পারবে না। ওকে মুচকি মুচকি হাসতে দেখে রিক্তা বলল, কি বান্ধবী, তোমার মনেও দেখি চলছে কিছু? ধরু না। বুঝি বুঝি। দীপ্তি বাড়ি গিয়ে মাকে সব জানাতেই সেলিনা হোসেন আশ্চর্য হয়ে গেলেন। এমন একটা ছেলের জন্য মেয়ের সাথে রাগারাগি করেছেন ভাবতেই অনুশোচনা হচ্ছে তার। মেয়ের কাছে ক্ষমা চাইতেই মেয়ে বলছে তাদের দোষ কি এখানে? তাও যদি বুদ্ধি করে শহর থেকে খোঁজ নেওয়ার কথা মাথায় না আসতো তাহলে কি হতো? মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তুই টেনশন নিস না মা, তোর বাবা আসুক, আমি মানা করে দিব তাদের। ঠিক আছে মা। আকরাম হোসেন কিভাবে না করবেন সেটা নিয়ে মহা চিন্তায় পড়ে গেলেন। বন্ধুকে আশ্বস্ত করে আলফাজ সাহেব বলেন, এত চাপ নিচ্ছিস কেন? বলবি মেয়ে এই প্রস্তাবে রাজি হচ্ছে না, সেখানে তুই জোর করে দিতে পারবি না। স্বামীর কথায় শায়লা বেগমও একমত পোষণ করলেন। তারপরও আকরাম হোসেনের চিন্তা দূর হলো না। মেয়ে না করে দিয়েছিল, তিনি তাও জেদ করে স্ত্রীর কথাই এসেছে এখানে। এই কথা মেয়ে জানতে পারলে কি বলবে তাই ভাবছে। কি হলো তোর? কিছু না রে, আমি যাই তাহলে। সে কি ভাইজান, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, আপনি যাবেন কিভাবে একা একা? শায়লা বেগম আর্তনাদ করে উঠলেন, না ভাবি, আমাদের যেতে হবে। সোহান, আঙ্কেলকে স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। আচমকা আয়ানের কণ্ঠ ভেসে এলো উপস্থিত সবার কানে। ঘাড় ঘুরিয়ে দেখতে পেল আয়ান আর সুমন দুজনেই আসছে একসাথে। সোহান মনোযোগ দিয়ে দেখছে দুজনকে, ভাবছে দুজন এত চালাকি কি করে করতে পারে। কি হলো, কানে গেল না তোর? হক চুকিয়ে গিয়ে সোহান বলে, হ্যাঁ ভাই যাচ্ছি। সোহান গিয়ে স্টেশনে পৌঁছে দিয়ে এলো। সাথে টিকিট কাটা, গাড়িতে তুলে দেওয়া, যতক্ষণ না বাস ছাড়ছে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল। আকরাম হোসেন কয়েকবার বলেছে সে পারবে, সোহান যেন চলে যায়। কিন্তু সে শুনলে তো, তার মতে ভাইয়ের হবু শ্বশুর উনি, যদি কিছু হয় তো ভাই আর পানি খাওয়ার মতো দাঁত একটাও জীবন্ত রাখবে না। অবশেষে বাস ছাড়তেই সে স্টেশন ত্যাগ করলো। বাড়ি এসে সোজা চলে গেল আয়ানের রুমে। দরজা নক করতেই সুমন এসে খুলে দিয়ে সরে দাঁড়ালে সে লম্বা কদম ফেলে ভিতরে ঢুকলো। আয়ান ল্যাপটপে কিছু করছিল, ওকে দেখে কাজ থামিয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ তো তাড়াতাড়ি যে। সোহান ধপ করে বেডির উপরে বসে বলল, ভাই রোবটের মতো এত তাড়াতাড়ি সব কাজ করে এলাম, আর তুমি বলছো তাড়াতাড়ি? জানো, তোমার হবু শ্বশুর আব্বাকে বাসে তুলে দিয়ে যতক্ষণ বাস ছেড়েছে না ততক্ষণ পর্যন্ত ছিলাম আমি। গুড। গুডের কথা বাদ দাও, আমাকে একটা কথা বলো তো তোমরা। কি কথা? ওই যে ভিডিও আর ছেলে দুটো ছিল, কাজটা তোমাদের তো? হাতের কাজ থামিয়ে আয়ান জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে সুমনের দিকে তাকাতেই সে উপন্যাস মাথা ছাকিয়ে বোঝালো সে বলেনি, সে কিছুই বলেনি। ওদের এমন করতে দেখে সোহান বলল, না সুমন ভাই কিচ্ছু বলেনি আমাকে, আমি দেখেছি তোমার কালো রঙের গাড়িটা। আয়ান ল্যাপটপে মনোযোগ দিয়ে বলল, দেখেছিস, ভালো হয়েছে, এবার ভুলে যা সব আর নিজের রুমে গিয়ে রেস্ট কর। আরও একটা প্রশ্ন করি ভাই। কি? কর্কশ গলায় বলে আয়ান, ভিডিও যা দেখেছি তা কি রিয়েল নাকি বানানো? ল্যাপটপ থেকে চোখ তুলে সোহানের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো সে। তোর কি মনে হয় শাকিল দুধের ধোয়া তুলসী পাতা? সোহান ব্যস্ত হয়ে বলে,
না ভাই, আমি সেটা বলছি না। তুমি কাজ করো, আমি গেলাম। ও চলে যেতেই আয়ান সুমনকে বলল আজ না যেতে, এখানেই যেন থেকে যায়। কিন্তু ওকে মুখের ওপর না করাতে দেখে চরম আশ্চর্য সে। সুমনের মনে আসতেই সাথে সাথে বলে, সরি ভাই, আসলে আমি। ওর কথা শেষ হবার আগেই আয়ান বলল, কোনো কথা না, যেটা বললাম সেটাই করো। ঠিক আছে ভাই। শরীর খারাপের বাহানা দিয়ে রিদি খেতে নামেনি। ঝিনুক অনেক ডেকেও নিচে নামাতে পারেনি। তার এক কথা খিদে নেই তার। নিতু না বুঝলেও ঝিনুক বুঝতে পেরেছে, তাই সেও আর জোর করেনি। ওর মিথ্যাতে সাই দিয়ে বলেছে রিদির শরীর খারাপ, তাই তাকে যেন আর না ডাকে। নিতু জিজ্ঞেস করলো, বিকেলই তো ভালো ছিল, হঠাৎ করে কি হলো? অসুখ বিসুখ তো হঠাৎ করেই আসে। হ্যাঁ, তাও ঠিক। সুমনের হাঁসফাঁস লাগছে। বিষয়টা আর কেউ ধরতে না পারলেও সে ধরতে পেরেছে। তার উপর রাগ করেই রিদি নামেনি, খেতে আসেনি। খুব অস্বস্তি লাগছে, গলা দিয়ে খাবার নামছে না। ওর গতিবিধি আয়ান অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে। যবে থেকে রিদি খাওয়ার জন্য নামবে না বলেছে তবে থেকেই তার অবস্থা শোচনীয়। খুব একটা খাচ্ছেও না, শুধু নিয়ম রক্ষার্থেই খেতে বসেছে। তোমার কি হলো সুমন, খাচ্ছ না যে? আচমকা কথায় থতমত খেয়ে গেল সে। কই না তো, খাচ্ছি তো। শাইলা বেগম মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, খাও বাবা খাও, একা থাকো কি না কি খাও, কতবার যে বলি এখানে খেয়ে যে যাও প্রতিদিন, আমার কথা তো শোনো না। আন্টি তাকে মায়ের মতো স্নেহ করে ভালোবাসে, নিজের ছেলের থেকে কম মনে করে না। এই যে স্নেহময় কণ্ঠে ভালোবাসা প্রকাশ করছে, কান্না এসে গলায় বিঁধে গেছে ওর। ইচ্ছে করছে জড়িয়ে ধরে কান্না করতে, দুঃখগুলোকে বের করে দিতে, কিন্তু অপারক সে। তার আনন্দের মুহূর্ত সে কিছুতেই নষ্ট করবে না, সাজেও না এটা। আজ যদি ভাই তাকে জোর না করতো তাহলে সে কখনোই থাকতো না এখানে। সে চায় না নিজের দুর্বলতা কাউকে প্রকাশ করতে। কান্না গিলে ফেলে কয়েকটা শব্দ উচ্চারণ করলো সে। খাচ্ছি তো আন্টি, আপনার রান্না এত মজা যে রেখে উঠতেই মন চাইছে না। সেটা তো মুখের কথা, খাচ্ছ কোথায়? আর এক পিস মুরগির মাংস দেই? জিজ্ঞাসা করলেন তো ঠিকই, উত্তরের আশায় অপেক্ষা না করে দিয়ে দিলেন। খাওয়ার পাট চুকিয়ে যে যার রুমে চলে গেল। সোহানের সামনে সিগারেট খাওয়াটা ভালো দেখায় না। নিরিবিলি জায়গা খুঁজতে বের হয়েছিল। হৃদির রুমে পানি শেষ হয়ে গেছিল। পানি নিতে করিডোর দিয়ে হেঁটে নিচে যাচ্ছিল, মাঝপথে সুমনের সামনে পড়ে গেল। হাঁটা থেমে গেল আপনা আপনি। সুমনেরও তাই। হাতে জগ সমেত দাঁড়িয়েছিল সে। জগটাকে দু হাতের মুঠোয় শক্ত করে ধরে তাকিয়েছিল। চোখ মুখ একেবারে শুকনো। সুমনের বুক কেঁপে উঠল। যবে থেকে রিদিকে দেখেছে কখনো এমন অবস্থায় দেখেনি। সবসময় হাসি খুশি প্রাণবন্ত মেয়েটার এমন হাল শুধুমাত্র ওর কারণে। এটাই সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে ওকে। আর চোখে চোখ রাখতে পারল না সে। অনুশোচনায় চোখ নামিয়ে হেঁটে চলে গেল। ওর এই সরাসরি এড়িয়ে যাওয়া রিদির মনের খুব গভীরে গিয়ে লাগলো। রাগে গটগট করে হেঁটে রুমে চলে গেল। আর পানি নিতেও গেল না সে। ওকে খালি হাতে ফিরতে দেখে ঝিনুক ব্রু কিঞ্চিত ভাঁজ করে জিজ্ঞেস করে, কি রে, গেলি না পানি আনতে? পানি কই? ঠাস করে জগটা টেবিলের উপর রেখে ধপ করে বিছানায় শুয়ে কাঁথা মুড়িয়ে রইল। আচমকা এমন কাণ্ডে ঝিনুক বোকার মতো তাকিয়ে রইল ওর দিকে। বিস্ময় সাইডে রেখে জিজ্ঞেস করে, কি হলো রে তোর, হঠাৎ এমনি করলি কেন? কিছু হয়নি, শর্ত তুই। আরে বল কি হয়েছে? কি আর হবে, হ্যাঁ, তোর ওই বলদা ভাইটাই মাথা গরম করার জন্য যথেষ্ট। সামনে পড়েও একবার জিজ্ঞেস করলো না কেমন আছি। কেন আগের মতো একবারও ফোন করছি না? ও জিজ্ঞেস করনি, তুই করলি না কেন? হৃদি ছ্যাদ করে ওঠে, আমি করব? হ্যাঁ তুই করবি। কেউ একজন বলেছিল মেয়ে ছেলে আবার কি ব্যাপার, যে যাকে ভালোবাসবে ব্যাস বলে দিবে। তুই হলে নাকি আগে থেকেই বলে দিতি। আচমকা অন্ধকার থেকে এক মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠের মালিককে চিনতে অসুবিধা হয়নি, হবে কেন, পরিচিতই তো। ভয় আর লজ্জায় রিধি কাঁথার ভেতর জমে গেল। মুখটা বের করার সাহস পেল না। নিতু এগিয়ে এসে ওর মাথার কাছে বসে বলে, ঢঙ্গি, মাথা তুলে এবার। রিধি কাঁথার ভেতরেই মাথা নেড়ে বলল, না আপু, আমি মাথা তুলবো না, লজ্জা করতেছে আমার। আহারে, আমাদের বংশের একমাত্র লজ্জাবতী লতারে, যার কিনা বিন্দু মাত্র লজ্জা নেই, সেই নাকি আবার লজ্জা পাচ্ছে। ঢং কম কর আর উঠ। রিধি উঠছে না দেখে দুই বোন জোর করে টেনে তুলল। দেখলো লজ্জায় একেবারে মূর্ছা যাচ্ছে সে। ঋতু টেনে টেনে বলল,
তাহলে এই ব্যাপার? হ্যাঁ, এর জন্যই বুঝি সেদিন কথাটা বলেছিলি আমার ভাইকে পছন্দ করে বসে আছিস আর আমরা কিছু জানি না। রিধি মাথা নিচু করে বলে, সেসব কি মানুষকে বলে কয়ে করে নাকি? তা অবশ্য ঠিক। তা বলছিস না কেন? কি করে বলবো বুঝতে পারছি না। তোর মতো সোজা কথার মেয়ে কি করে বলেছে তা নিয়ে ভাবছে। রিডিকুলাস। রিধি মিনমিন স্বরে বলল, দি কিছু বলে কিংবা রিজেক্ট করে তখন তো মরে যাব। অলক্ষণে কথা বলিস না, আগে যা বলে দেখ। ঝিনুক হালকা ধমকের স্বরে বলে, যাব। যা তাড়াতাড়ি। দুজনকে ঠেলে ঘর থেকে বের করে দিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। রিধি পা টিপে টিপে সুমনকে খুঁজতে লাগলো। ডান দিকের সাইডে একটা খোলামেলা ব্যালকনি করা আছে। এখান থেকে গার্ডেন এরিয়া খুব সুন্দর করে লক্ষ্য করা যায়। তাছাড়া রাতের বেলা এদিকে কারো আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, তাই সে আরামসে সেখানে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। পুরুষালী দুই ঠোঁটের মাঝে জ্বলন্ত সিগারেট ধরানো, কিন্তু চেহারাটা উদাসীন হয়ে আকাশে চড়ে বেড়াচ্ছে। রিধি দূর থেকে আবছায়াটা লক্ষ্য করলো। প্রথমে নিশ্চিত হতে পারছিল না এটা কে, পরে অল্প জ্বলন্ত আগুনের ফুলকি দেখতে পেয়ে শিওর হয়ে নিল এটা তার মন পুরুষ। সচেতন দৃষ্টিতে তাকিয়ে গট গট করে হেঁটে এসে কোনো রকম বাক্য আলাপ ছাড়াই সুমনের বাম হাতের কবজি ধরে হেঁটে চলল ছাদের উদ্দেশ্যে। হুট করে এসে এমন টানাটানি করতে দেখে সুমন বিস্ময়ে কথা বলতে ভুলে গেল। কি বলবে বুঝে উঠতে পারছে না সে। আতঙ্কে জমে যাচ্ছে, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। মৃদু আর্তনাদ করে উঠল সে। কি করছো তুমি? এভাবে টানছে কেন? কেউ দেখলে কি ভাববে? তিনটা প্রশ্ন একত্রে করে ফেললেও রিধি উত্তর দেবার প্রয়োজন বোধ করেনি। ও ওর মতোই চলছে। আয়ান একটা দরকারি কাজের জন্য রুম থেকে বের হয়েছিল নিচে যাবার উদ্দেশ্যে। সামনে রিধি আর পিছনে সুমন। একটু আলোতে আসতেই দেখতে পেল রিধি সুমনকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা দেখে সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। রিধি ওকে এভাবে টানছে কেন? প্রশ্নটা মস্তিষ্কে চরকির মতো ঘুরছে। কৌতূহল জাগলো খুব। এমন কাহিনী দেখে হওয়ারই কথা। নিজের কাজের কথা বেমালুম ভুলে গিয়ে সেও চলল ওদের পিছু পিছু, খুব চুপি সারে, যাতে তারা দুজনে বিন্দুমাত্র টের না পায়। রিধি সুমনকে ছাদের কার্নিশে এনে তবেই হাতটা ঝাড়ি মেরে ছাড়লো। ও হাতটা ছাড়তেই সুমন একবার হাতের দিকে তাকায় তো আরেকবার ওর মুখের দিকে। রিধি শ্বাস ফেলছে বড় বড় করে, কপাল দিয়ে ঘাম ছুটছে। এমন রুদ্র মূর্তি রূপ দেখেও ভাষা হারিয়ে ফেলেছে, ভয়ও পাচ্ছে। নিজেই নিজেকে ধিক্কার দিচ্ছে। যে ছেলেটা সব পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করে, সে কি না এক পিচ্ছি মেয়ের সামনে একটু টু শব্দও করতে পারছে না? এই দিনও দেখার ছিল না। ওকে কথা বলতেই হবে, জিজ্ঞেস করতে হবে এখানে এভাবে নিয়ে আসার মানে কি। এমন ডাকাতের মতো লোড করে নিয়ে এলে কেন? আনবো না তো কি করব? কেন আসবে? সুমনের পাল্টা প্রশ্ন। রিধিরও আবারও প্রশ্ন। আনবো না কেন বলুন তো? তুমি তো আচ্ছা জেদি মেয়ে তো। আরে বাবা, কেন এনেছো সেটাই তো জিজ্ঞেস করলাম। রিধি যেন মুহূর্তেই অগ্নি মূর্তির রূপ ধারণ করলো। দু হাতের সজোরে সুমনের বুকে ধাক্কা দিতে দিতে বলে, কেন আনবো না? আপনি কাল থেকে কি করছেন আমার সাথে? এভাবে ইগনোর করছেন কেন? কি করেছি আমি বলুন তো, কি করেছি? সুমন বাক্যহারা হয়ে গেল। কি জবাব দেবে সে এখন? কি বললে ওকে মানানো যাবে? পেটের মধ্যে নানা কথা ঘুরঘুর করলেও গলা দিয়ে তো শব্দ বের হতেই চাইছে না। বের হলেই যে এই নিষ্পাপ মেয়েটাকে কথার আঘাতে জর্জরিত হতে হবে, কষ্ট পেতে হবে। ও তো চাইছে না সেসব, কিন্তু কি করবে, উপায়ও যে নেই আর। রিধি একই প্রশ্ন আবার করতেই নিজেকে সামলে বলল, তোমাকে ইগনোর করতে যাবো কেন? তুমি কিছু করোনি। ইগনোর না করলে এসব কি? নিজে থেকে তো কখনো একটা ফোন করেন না আমায়। আমি দিলেও ধরছেন না কেন? কয়বার ফোন দিয়েছি আমি, দেখেননি? সুমন হাত দুটো ট্রাউজারের পকেটে ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আকাশের দিকে মনোনিবেশ করে বলল, কেন ফোন ধরবো? এমন সম্পর্কে কি আছে নাকি আমাদের মধ্যে যে ফোন দিলেই ধরতে হবে? রিধি এবার শক্ত পোক্ত খোলস ছেড়ে বেরিয়ে এসে ঝরঝর করে কেঁদে ফেলল। ওকে কাঁদতে দেখে সুমনের প্রেমিক মন হু হু করে উঠল। এখানে দাঁড়াতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে পালিয়ে যেতে। রিধি চোখের পানি মুছতে মুছতে জবাব দেয়, আপনি কি বাচ্চা নাকি? বোঝেন না আমি কেন এমন করছি?
কেন ফোন না ধরার জন্য আমার এত অভিমান হয়েছে? সুমন উত্তরটা জানে, কিন্তু সেটা তো আর বলা যাবে না, তাই সে না জানার অভিনয় করলো। কেন কি অবুঝ আমি কি মনোবিজ্ঞানী নাকি যে মানুষের মন পড়তে পারবো? না বললে বুঝবো কি করে যে কেন করেছো এসব? রিধি মৃদু চিৎকার করে বলে। কেন করেছি শুনতে চান? করছি কারণ আমি আপনাকে পছন্দ করি, শুধু পছন্দ নয়, ভালোবাসি, অনেক ভালোবাসি, তাই তার জন্য এমন করছি। রিধি সরাসরি কথাটা বলে দিবে ও সত্যিই ভাবতে পারেনি, ভেবেছে হয়তো রাগ দেখিয়ে চলে যাবে, কিন্তু ওকে চূড়ান্ত অবাক করেছে সে। ও স্তব্ধ হয়ে শুধু তাকিয়ে আছে। ও সব শব্দই যেন ফুরিয়ে এসেছে, হাত পায়ে কাঁপন ধরেছে। আজকের দিনটা ওর সব থেকে স্বপ্নের ভালোর দিন হতে পারত, কিন্তু এতে যেন ওর ভালোর থেকে খারাপ লাগা বেশি হয়েছে। ওকে চুপ থাকতে দেখে রিধি আকুল কণ্ঠে বলল, কি হলো, চুপ করে আছেন যে? কি বলবো খুঁজে পাচ্ছি না যে। মানে? আচ্ছা তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাকি আবেগের বেশে বলছো এসব? রিধি রাগী সুরে বলে। আপনার কি মনে হচ্ছে আবেগের বয়স আমার আর আছে? এখনকার ছেলেমেয়েরা অল্প বয়সেই পেকে যায়, জানেন না? আমার তো মনে হচ্ছে মজা করছো আমার সাথে। আমাকে ভালোবাসার মতো এমন কি আছে? অবশ্য আছে, সেজন্যই তো বললাম। কেন আপনি আমায় পছন্দ করেন না? রূপুজকে প্রশ্ন করল সে। সুমন এবার বিপাকে পড়ে গেছে। রিধি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে সুমনের দিকে। ওর আশা ছিল কিছুটা। ওর সেই দৃষ্টির সামনে সুমনের কথা এলোমেলো হয়ে গেল। নিজেকে শক্ত করে যে কথাগুলো বলতে চাচ্ছে সেগুলো সব গুলিয়ে যাচ্ছে। রিধি বেআকুল স্বরে একই প্রশ্ন আবার করতেই চোখ মুখ খিচে বলে, না না, আমি তোমাকে পছন্দ করি না। টুকটাক যা কথা হয়েছে তা শুধুই ভাইয়ের বোন হিসাবে, ব্যাস, আর কিছু না। তাছাড়া আর কিছুই না? কঠিন গলায় বলে সে। না, আর কিছুই না। সত্যি আর কিছুই যা ভাবেন না? রিধির কাপা কাপা স্বর। সুমন আচমকা গর্জে উঠে বলে, বললাম না কিছুই না। কি মনে করছো তুমি? 2 দিন তোমার ফোন রিসিভ করেছি, তোমার সাথে ভালো দুটো কথা বলেছি, তাই বলে কি আমি তোমাকে পছন্দ করি? তাই যদি ভেবে থাকো, এটা তোমার মনের ভুল ছাড়া আর কিছু না। আবেগে ভেসে যাওয়া উচিত নয়। তোমার লেভেল আর আমার লেভেল মাথায় রাখা উচিত তোমার। জানতে চেয়েছিলে না কেন তোমাকে ইগনোর করছি? শুনো তাহলে, তোমার ইন্টেনশন বুঝতে পেরেছি বলেই তোমার থেকে দূরে থাকছি, আর এখন থেকে আমারও উচিত তাই করা। তোমার মোহটা জন্মেছে, সেটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেওয়া। সত্যি আপনি এমনটা মনে করেন? কান্না ভেজা কণ্ঠে রিধি বলল। সুমন ওর দিকে তাকানোর সাহস পাচ্ছে না। বাম দিকে চোখ ফুরিয়ে নিয়ে বলে, হ্যাঁ। আরেক দিকে তাকিয়ে বলছেন কেন? আপনার চোখের দিকে তাকিয়ে বলুন। বলেছি তো। রিধি চোখ মুছে গলায় সাধ্য মতো কাঠিন্যতা ঢেলে বলল, জীবনের প্রথম কাউকে পছন্দ করেছিলাম, এভাবে রিজেক্ট হব ভাবিনি আমি। মানে মনে থাকবে আপনার কথা আমার। যে কথাটা আজকে লাজ শরমের মাথা খেয়ে উচ্চারণ করেছি, সে কথা এই মুখ থেকে আর কখনো বের হবে না। রিধি আর দাঁড়ালো না সেখানে। ও এতটা দুর্বল মনের নয় যে নিজের দুর্বলতা কারোর সামনে প্রকাশ করবে। কাঁদুনে স্বভাব থাকলেও সেটা অতিরিক্ত কখনো হয়নি। কাউকে দেখায় না সে। এই লোককে তো নয়ই। যত দ্রুত হাঁটা সম্ভব হেঁটে স্থান ত্যাগ করলো সে। ও যেতেই এতক্ষণ কষ্টে চেপে রাখা কষ্টটা বেরিয়ে এলো। আটকে রাখা শ্বাসটা জোরে বেরিয়ে এলো। ওর গমন পথে তাকিয়ে আঙ্গুলের সাহায্যে চোখের পানি মুছে বলল, মিথ্যা বলার জন্য অনেক অনেক সরি মাই ফেরি। তোমাকে ভালোবাসি না বলে তোমাকে মিথ্যা বলেছি। মনে হলো আদতে নিজের মনকে মিথ্যা বুঝ দিয়েছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাটি কখনো পূর্ণতা পাওয়ার নয়। কোথায় তুমি আর কোথায় আমি, এই ফারাক তো আমি ভুলে যেতে পারি না। এই সম্পর্কের যদি কোনো নাম হয় তাহলে সেটা কারো নিকট গ্রহণযোগ্য হবে না। তখন বেশি কষ্ট পাওয়ার চাইতে এখন হালকা কষ্ট না হয় পেলে মন্দকে। এতক্ষণ চুপচাপ অন্ধকারে দাঁড়িয়ে সবটাই শুনেছে আয়ান। জানে এটা ঠিক কাজ নয়, তারপরও মানুষ তো কৌতূহল দমাতে না পেরে চলে এসেছিল। এসেই এমন কিছুর সম্মুখীন হবে সেটা ভাবনাতে আসেনি। এখন ওর কাছে সবটাই পানির মতো স্বচ্ছ লাগছে। কয়েকদিন থেকে সুমনের ভিন্ন আচরণ তাহলে এটাই, কিন্তু এসব হলো কখন? আর সুমনই বা কেন সরাসরি রিজেক্ট করলো? ওর আর্থিক অবস্থা তো এতটাও খারাপ নয়।
তাহলে ভালোবেসেও অস্বীকার করার মানে কি? নাকি ওর জন্যই না করে দিল? নিজের মনে পরিকল্পনা এটি নিল সে। তার আর দীপ্তির সেটেলমেন্ট হয়ে যাক, তখন যা করারও করবেই।